নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুয়ারে রিপোর্টার নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা। আগেই গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার। এই গ্রেফতারের পর সন্দেশখালীতে খানিকটা স্বস্তি ফিরেছে। সকাল থেকেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এলাকায় চলছে মিষ্টিমুখ। সন্দেশখালীর ফেরিঘাটে, টোটো স্ট্যান্ডে চলে মিষ্টি বিলি। রীতিমতো স্বস্তিতে রয়েছেন সেখানকার বাসিন্দারা, শান্তি পাচ্ছেন মহিলারা এবং যার জন্য মিষ্টিমুখ করছেন তারা। যদিও এখনো পর্যন্ত শেখ শাহজাহান তিনি অধরা রয়েছেন, কিন্তু তার দুজন যে সাগরেদ অর্থাৎ শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের গ্রেফতার করা হয়েছে এবং যার পরে রীতিমতো সন্দেশখালীতে শান্তির হাওয়া। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অনুপম। অনুপম, আমরা দেখেছি সকাল থেকে যে ছবি, রীতিমতো সেখানে মিষ্টি মুখ চলছে, খুশির হাওয়া, আনন্দ চলছে। এখন কি ছবি? দেখো অনিন্দিতা, এই যে সন্দেশখালী জুড়ে যে বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু দেখেছি যে বারে বারে এলাকার মানুষ, মহিলা থেকে শুরু করে পুরুষ, তারা কিন্তু বারে বারে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে। তার কারণ তাদের কিন্তু একটা অভিযোগ ছিল শিবু হাজরার বিরুদ্ধে, এবং শিবু হাজরার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, শিবু হাজরাকে কিন্তু গ্রেপ্তারের দাবি কিন্তু তারা বারবার করে জানাচ্ছিল। এবং গতকাল রাতে যখন শিবু হাজরা গ্রেপ্তার হয়, তারপরেই কিন্তু সন্দেশখালী জুড়ে কিন্তু একদম আনন্দের বাতাবরণ তৈরি হয়। একদম টোটো স্ট্যান্ডের থেকে শুরু করে দোকানদার এবং সকাল থেকে কিন্তু মহিলারা তারা কিন্তু মিষ্টি মুখ করছে, আনন্দ উল্লাস করছে। এক কথায় বলা যেতে পারে পুরো সন্দেশখালী জুড়ে কিন্তু একদম আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে এই শিবু হাজরার গ্রেপ্তারের দাবিতে। এবং এলাকার মহিলারা তারা কিন্তু আরো একটা দাবি করছে যে উত্তম সর্দার এবং শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, এরপরে গ্রেপ্তারের দরকার শেখ শাহজাহান। শেখ শাহজাহানের যেদিন গ্রেপ্তার হবে সেদিন একদম আরো আনন্দ হবে, তারা বাজি ফোটাবে, তারা সেল ফোটাবে, আরো আনন্দে মেতে উঠবে। অনিন্দিতা, একেবারেই, এবং রীতিমতো শান্তি ফিরেছে সন্দেশখালীতে। খাওয়া হচ্ছে, আর শেখ শাহজাহান অ্যারেস্ট হলে আমরা খুব শান্তিতে থাকতে পারবো। সন্দেশখালীর মানুষ শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে, উনি তো এই দলের হেড, ওনাকেই অ্যারেস্টটা আমরা চাই। শিবু আর উত্তম গ্রেপ্তার হওয়ার জন্য আমরা মিষ্টি খাচ্ছি সবাই। আমাদের এখানে মানুষ শান্তি চায়। আমরা ছোট থেকে দেখে আসছি, এখানে আমরা মিলেমিশে একসাথে থাকি। শিবু হাজরা অত্যাচার হয়েছে, এই অ্যারেস্ট হয়েছে, আমরা চাইছি এনার মাথায় যারা আছে তারা অ্যারেস্ট হোক, হলে আমরা আনন্দ পাবো। আমাদের মিষ্টিমুখ হচ্ছে, আমরা সমস্ত গাড়িওয়ালা মিষ্টিমুখ করবো, পাড়ায় পাড়ায় মিষ্টিমুখ চলছে, আমরা হ্যাপি। আমরা আরও হ্যাপি হব যদি এদের মাথায় আছে, উনি যদি অ্যারেস্ট হয় আমরা আরও হ্যাপি হব। আমরা খুবই খুশি, এবং ও যদি ফাঁসি হয় আরও বেশি খুশি হব, কেন ও বহুত কিছু অত্যাচার করেছে এবং শেখ শাহজাহান সন্দেশখালীর ভিতরেই যাচ্ছে, কিন্তু প্রশাসন তাকে ধরছে না। শেখ শাহজাহানকে ধরলে আমরা সেল ফাটাবো। আবার ভালো আছে, শিবু আরো শাহজাহান গ্রেপ্তার হলে আরো ভালো হতো আর কি। আমাদের যখন মিটিং হতো দোকান বন্ধ করে, গাড়ি বন্ধ করে চলে যেতে হতো আর কি। এখন আর সেটা হবে না। আমাদের এখানে মানে শান্তিটা আগে ফিরিয়ে আসুক আর কি। সন্দেশখালী আমাদের কোনো নেতার দরকার নেই। এই শেখ শাহজাহানের দুজন সাগরেদ শিবু এবং উত্তম, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তারা বহু মানুষের থেকে টাকা নিয়েছেন। এবার সেই নেতাদের বিরুদ্ধে এবার নজিরবিহীন পদক্ষেপ। নেতাদের নেওয়া টাকা ফেরতে তৃণমূল সেই উদ্যোগ নিয়েছে। সেখানে সমস্ত টাকা ফিরিয়ে দেওয়া হবে মানুষদের। শিবু উত্তমের বিরুদ্ধে যে অভিযোগ ছিল এলাকাবাসীর, সেই অভিযোগ অনুযায়ী মানুষদের টাকা ফেরাতে উদ্যোগী হয়েছে তৃণমূল। যে কারণে এর আগেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। তারা পুরো বিষয়টি দেখেছেন ঘুরে এবং তারা কিন্তু সেই টাকা ফেরতে রীতিমতো উদ্যোগী হয়েছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, এখনো পর্যন্ত কি আপডেট, কতজনের টাকা সেখানে ফেরত দেওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যেই 10 জনকে সেই টাকা দিয়ে দেওয়া হয়েছে। তালিকা কিন্তু খুব ছোট নয়। প্রথমত 100-র উপর সেই নাম রয়েছে, সেই নামে সরাসরি যে টাকা পাওয়ার কথা 50 জনের, সেক্ষেত্রে ইতিমধ্যেই 10 জনকে টাকা দেওয়া হয়েছে এবং বাকি যে 40 জন তাদের টাকা দেওয়া হবে। এবং ছোটোখাটো আরও অনেক অ্যামাউন্ট রয়েছেন, সেক্ষেত্রে বলা যেতে পারে যে বিভিন্ন দোকানে ধার বাকি রয়েছে, বিভিন্ন মানুষের ছোট অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট মিলিয়ে সেটা 100 জনের ওপরে। এবারে দলের তরফ থেকে কি করা হলো, নেতৃত্ব আজকে এলাকায় গেলেন এবং 10 জনকে শুধু টাকা ফিরিয়েই দিলেন না, বললেন যে বাকি টাকাটাও ফিরিয়ে দেওয়া হবে। 3 জনের কমিটি করলেন, যেটা আগামীকাল বা পরশুর মধ্যে সেই টাকা ফেরত দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? তৃণমূল কর্মীরা
তারা চাঁদা তুলে সেই টাকা ফেরত দেবেন। অর্থাৎ একটা বার্তা, শুধুমাত্র যে দল সমর্থন করে না এরকমভাবে যে টাকা নিয়েছে এবং সেই টাকা দলের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হবে এবং সেই টাকা জোগাড় করবেন দলীয় কর্মী সমর্থকরা, তারা চাঁদা তুলে সেই টাকা দেবেন। ফলত এই জায়গায় কড়া পদক্ষেপ অবশ্যই নেতৃত্বের তরফ থেকে দেখানো হয়েছে এবং যেটা বলা হচ্ছে বারবার যে কোনো বিষয়, অর্থাৎ এছাড়াও যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য নেতৃত্ব সরাসরি সেই গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন এবং ধাপে ধাপে সেই সমস্যার সমাধান করার কথা বললেন। এবং যেটা বলছিলাম বারবার, যে টাকা দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ যে টাকা বাকি রয়েছে সেই টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো সময় যাতে ব্যয় না হয়, দ্রুততার সঙ্গে সেই টাকা যাতে ফেরত দেওয়া যায় তার পদক্ষেপ করা হয়েছে নেতৃত্ব। বেশ, উত্তম সর্দারের কাছে হ্যাঁ, আজকে মন্ত্রীরা দিলে আমার টাকা দিল, কাগজপত্র দেখলো, দেখে শুনে টাকা দিল। আজকের তৃণমূলের ছেলেটা দিয়েছে, যেটা আমি পেতাম অল্প জমি, যেটা লিস্ট পেতাম সেটাই দিয়েছে। হ্যাঁ, 1.5 বিঘা জমি, টাকাটা যেটা পিছনে লিস্ট পেতাম সেটাই আমি পেয়েছি। প্রধান উপপ্রধান এবং অঞ্চল সভাপতি তারা ডোর টু ডোর করেছে। কার কার লিস্ট টাকা উত্তম সরকার দেয়নি, কারা কারা টাকা পাবে সেই তালিকা তৈরি করেছে। 10 জন এসেছিল, 10 জনের হাতে আমরা তাদের লিস্ট টাকা ফেরত দিয়ে দিয়েছি। তাদের বেশি টাকা না, তাদের হয়তো 1 লাখের কাছাকাছি টাকা আমরা দিতে পেরেছি। আরও যাদের লিস্ট আছে তাদেরকে বলেছি কাল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বাকি টাকা আমরা ফেরত দেবো। দলগতভাবে 7টা বিধানসভায় সমস্ত কর্মীদের কাছে আবেদন করেছি যে প্রচুর গরিব মানুষ, তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছে। আমরা যারা দল করি আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো। 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এইরকম 170 জন মতো মানুষ, কারোর 2000, কারোর 1000। অলরেডি আজকে সন্দেশখালীর কর্মীরা যে চাঁদা তুলেছেন 10 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি। কালকে থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা যারা টাকা পায়, যারা যারা প্রকৃত তথ্য নিয়ে আবেদন করবে তারা সবাই টাকা পাবে। আর এবার চলে যাব বাগডোগরায়। 100 দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দিতে এবার সহায়তা কেন্দ্র। দার্জিলিং জেলা তৃণমূলের উদ্যোগে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই সহায়তা কেন্দ্র বসানো হয়েছে এবং এদিন নকশালবাড়ির আপার বাগডোগরায় সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। 100 দিনের কাজের বকেয়া দিচ্ছে রাজ্য, যে কারণেই এবার দার্জিলিং জেলা তৃণমূলের উদ্যোগে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই সহায়তা কেন্দ্র বসানো হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, আমরা দেখেছি সেখানে সহায়তা কেন্দ্র বসানো হয়েছে, কিরকম সেখানে মানুষজনরা কি বলছেন, তারা কতটা খুশি হচ্ছেন, কিরকম সাড়া পাওয়া যাচ্ছে কেন্দ্র থেকে? দেখো অনিতা, তুমি জানো যে মুখ্যমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে জব কার্ডধারী যারা রয়েছে, যারা দীর্ঘ 3 বছর ধরে কাজ করেও টাকা পায়নি, কেন্দ্র তাদের টাকা আটকে দিয়েছে এবং সেই জব কার্ডধারী 100 দিনের কাজ করা শ্রমিকদের জন্য এবার কিন্তু টাকা ফেরাচ্ছে। এবং সেই মতোই কিন্তু আজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এই সহায়তা শিবির বসানো হয় এবং জব কার্ডধারীরা তারা নাম নথিভুক্ত করে নেন, তারা দেখে নেন যে তাদের যে কতদিনের কাজ করেছেন, তাদের যে অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে। তুমি জানো যে 21শে ফেব্রুয়ারি কিন্তু সেই টাকা ঢোকানোর নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী, কিন্তু সেটা সময় পিছিয়ে আবার 1 মার্চ করা হয় এবং আজ থেকে কিন্তু টানা 25 ফেব্রুয়ারি পর্যন্ত এই সহায়তা শিবির। এবং পাশাপাশি জব কার্ডধারী যারা রয়েছেন তারা কিন্তু খুশি, কারণ তারা জানতে চাইছেন যে দীর্ঘদিন ধরে তারা কিন্তু টাকা পাননি এবং 1 ফেব্রুয়ারি তাদের 1 মার্চ যাদের যখন টাকা ঢুকবে তখন কিন্তু তাদের চোখে কিন্তু আশার আলো ঢুকবে, কারণ দীর্ঘদিন ধরে কাজ করার পরেও তারা কিন্তু টাকা পাননি। এবং তারা যেটা জানাচ্ছেন যে তৃণমূলের পক্ষ থেকে এই যে সহায়তা কেন্দ্র, যাতে কিন্তু তাদের একদিক দিয়ে আশার আলো যোগাচ্ছে এবং অন্য দিক দিয়ে তোমাকে জানিয়ে রাখি, এদিন কিন্তু এই সহায়তা শিবির খড়িবাড়িতে যখন অনুষ্ঠিত হয় সেখানে আসেন রাজ্যের মন্ত্রী। তিনি জব কার্ডধারীদের নিজেই ফর্ম পূরণ করেন এবং তাদেরকে আশ্বাস দেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছেন সেই কথা তিনি রাখবেন এবং 1 মার্চ থেকে কিন্তু প্রত্যেকটি জব কার্ডধারীর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এদিন খড়িবাড়ি, নকশালবাড়ি, মাটিগাড়া সহ শিলিগুড়ি মহকুমার প্রত্যেকটি এলাকায় কিন্তু এই শিবির বসে এবং জব কার্ডধারী যারা রয়েছেন তারা লাইনে লেগে কিন্তু এই যে 100 দিনের কাজের টাকার জন্য নাম নথিভুক্ত করান। বেশ, আমাদেরকে অনেকদিন ধরে কাজ করছিলাম, আমরা অনেকদিন অপেক্ষা করলাম, আজকে দিবে কালকে দিবে, কেউ দিতে পারে না টাকা। আজকে মমতা দিয়ে দিচ্ছে আমাদেরকে টাকা, আমরা খুব খুশি, সবাই খুশি আছে।
মানুষগুলো প্রায় 2.5 বছর ধরে তাদের যে প্রাপ্য বকেয়া রয়েছে, টাকাটা তাদের প্রাপ্য রয়েছে, তারা পাচ্ছে না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা 1 তারিখের মধ্যে, মার্চের 1 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে তারা পাঠাবেন। আজ থেকে 18 থেকে 25 তারিখের মধ্যে হেল্পডেস্ক হবে। এখানে প্রত্যেকটা মানুষকে আমরা নিয়ে আসছি, তাদের যে ফর্ম 100 দিনের যে টাকা পাবার যে ফর্মটা তারা এখান থেকে ফিল আপ করবে। 100 দিনের কাজের বকেয়া দিচ্ছে রাজ্য। কোচবিহারের তুফানগঞ্জ, সেখানেও তৃণমূলের সহায়তা কেন্দ্র করা হয়েছে। তবে সেই সহায়তা কেন্দ্রে হামলার অভিযোগ উঠছে, আর সেই অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। ফর্মের জন্য পয়সা নিচ্ছে কি? সেই ক্যাম্পেই হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জের সেই ঘটনা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে এই মুহূর্তে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, এই যে অভিযোগ উঠছে যে সেখানে হামলা চালানো হয়েছে, ঠিক কি ঘটেছিল সেখানে? হ্যাঁ দেখো, গোটা রাজ্যেই আজ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অঞ্চল স্তরে তৃণমূলের তরফে 100 দিনের কাজ যারা করেছে তাদের জন্য একটা সহায়তা কেন্দ্র শিবির খোলা হয়েছে। সেখানে 100 দিনের কাজের যারা বাসিন্দা তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে, তাদের সমস্ত কাগজপত্র ঠিক করা হচ্ছে। এদিন গোটা রাজ্যের সাথে তুফানগঞ্জ 1 ব্লকের অন্দরান ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের জমেরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে একটা সহায়তা শিবির খোলা হয়েছিল এবং সেখানে যখন বাসিন্দারা আসছিলেন, নাম নথিভুক্ত করছিলেন, সে সময় বিজেপির তরফে এসে একদল বিজেপি কর্মীরা এসে সেই যে সহায়তা কেন্দ্র সেটা বন্ধ করে দেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে তৃণমূল বিজেপির মধ্যে বচসা বেঁধে যায়। পরে খবর পেয়ে তুফানগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই যে বিজেপি বন্ধ করে দিয়েছিল, যার জন্য 1 ঘন্টায় সেই সহায়তা কেন্দ্র বন্ধ ছিল, যদিও পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সহায়তা কেন্দ্র খোলে। এবং বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ যে এর আগেও বাসিন্দাদের কাছ থেকে কাগজপত্র জমা নেওয়া হয়েছে এবং নতুন করে কাগজপত্র জমা নেওয়ার নামে বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্ব বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি এই ধরনের ঝামেলা করে একটা গন্ডগোল পাকাতে চাইছে। বেশ, এবং এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমরা 100 দিনের যে বকেয়া টাকা সেটা কেন্দ্র দিচ্ছে না, সেটা যেহেতু আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দিচ্ছে, আমাদের রাজ্যের থেকে যে ফর্ম চলে আসছিল সেই ফর্ম সেটা 24 তারিখের মধ্যে আমাদের পৌঁছাতে হবে। তো সেই হিসাবে আমরা আমাদের অঞ্চলে যে গরিব মানুষরা যেন 100 দিনের টাকা থেকে বঞ্চিত না হয়, বিজেপি নেতৃস্থানে তারা এসে আমাদের বলছে এখানে ক্যাম্প করা যাবে না। তখন আমরা বাধ্য হয়ে ওদের সামনেই ক্যাম্পটাকে স্থগিত রাখলাম। বিডিওর নির্দেশ, সবার নির্দেশে আমরা আবার পুনরায় ক্যাম্প চালাচ্ছি এবং লোক আসছে, কিন্তু আমাদের লোকজনকে রাস্তা আটকে দিয়ে অনেকটা প্রতিহত করার চেষ্টা করছে। এই 100 দিনের কাজ নিয়ে টাকা নিয়ে প্রত্যেকটা বুধে বুধে ইনকোয়ারি মানে কাগজপাতি উঠিয়ে নিয়ে আসলো। এসডিও বিডিও সাহেব প্রধানদের মিটিংয়ে বলেছিল যে এখানে এটাকে নিয়ে 100 দিনের কাজ নিয়ে রাজনীতি করা যাবে না। মাইকিং করে সারা অঞ্চলের লোককে এক জায়গায় জোটে কাগজপাতি নিতেছে, হ্যাঁ, সেটা তারা রাজনীতি করছে অনৈতিকভাবে। আমরা বিজেপির তরফ থেকে সেটাকে মানুষ যাতে, সাধারণ মানুষ যাতে এই 100 দিনের কাজ নিয়ে আমরা যাতে কোনো দল রাজনীতি না করি, সাধারণ মানুষ যাতে হয়রানি না হয়, সেই বিষয়ে সেটাকে আমরা বন্ধ করে দিলাম। সামনে 2024-এর লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটের আগে তৃণমূলের একেবারে পাখির নজর উত্তরের চা বাগান। যে কারণেই উত্তরের চা বাগান জুড়ে 12 দিনের কর্মসূচি রয়েছে তৃণমূলের। কারণ 2019-এর লোকসভা থেকে 2021-এর বিধানসভা নির্বাচন, তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে যায় বিজেপি। আর এবারের সেই বিজেপির শক্ত ঘাঁটি চা বাগান, চা বলয়, সেখানে শ্রমিকদের মন জয় করতে আগামীকাল থেকে রীতিমতো ময়দানে নামছে তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। এই যে তৃণমূলের নজরে রয়েছে এই চা বাগান, ঠিক 12 দিন ধরে কোন কোন কর্মসূচি রয়েছে?
এখন তোমাকে জানিয়ে রাখি যে 2019-এর লোকসভা এবং 21-এর বিধানসভা ভোটে উত্তরের যে চা বলয় সেখানে কিন্তু নিজেদের অস্তিত্ব প্রমাণ করেছিল বিজেপি, এবং যেখানে একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল সেখানে কিন্তু পদ্ম ফুল ফুটেছিল, এবং সেই সামনেই কিন্তু লোকসভা নির্বাচন। তার আগে সেই হারানো জমি ফিরে পেতে মরিয়া কিন্তু তৃণমূল শিবির, এবং উত্তরের চা বলয় এবার ঘাসফুল ফোটাতে মরিয়া, এবং সেই জন্যই কিন্তু আগামীকাল থেকে টানা 12 দিন উত্তরের চা বাগান এলাকায় জুড়ে কিন্তু পদযাত্রার আয়োজন করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। এবং আগামীকাল যেটা বাংলা অসম সীমান্ত সংকোচ থেকে সেই পদযাত্রা শুরু হবে, শেষ হবে সেবক লাগোয়া এলেন বাড়িতে, এবং প্রায় 200 কিলোমিটার পথ জুড়ে এই পদযাত্রা চলবে, যেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব থাকবে। সংকোচ থেকে যেটা শুরু হবে টানা 6 দিন, প্রথমে আলিপুরদুয়ার জেলা এবং তারপর বাকি দিনগুলোতে হবে জলপাইগুড়ি জেলার যে চা বাগানগুলি রয়েছে সেসব জায়গায়। শুধু পদযাত্রায় নয়, এবং এই চা বাগানে তারা রাত্রি যাপন করবেন রাজ্য স্তরের নেতারা, যারা যে সমস্ত নেতারা এই পদযাত্রায় সামনে সারিতে থাকবেন, তারা যেমন চা বাগানে খাওয়া দাওয়া করবেন, দুপুরের খাওয়া দাওয়া, মধ্যাহ্নভোজ কিংবা ডিনার, এবং রাতেও কিন্তু এই চা বাগানের শ্রমিকদের সঙ্গেই তারা সেখানেই থাকবেন। মূলত যে দাবি, যে দীর্ঘদিন ধরে প্রভিডেন্ট ফান্ড ডিউ রয়েছে, যা উত্তরের চা বাগানের শ্রমিকরা বকেয়া প্রচুর টাকা, কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে, বারবার দাবি জানিয়েও কেন্দ্র কিন্তু সাড়া দেয়নি। পাশাপাশি উত্তরবঙ্গে একাধিক চা বাগান বন্ধ রয়েছে। বহুবার কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী এই বন্ধ বাগান খোলার ব্যাপারে আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কিন্তু সমস্যা সেই তিমিরেই রয়েছে। উল্টে যেসব চা বাগানে রাজ্য সরকার ফাউলাও চালু করেছে, বা রাজ্য সরকার যেসব প্রকল্প চালু করেছে, সেই কী সুবিধা দিচ্ছে রাজ্য সরকার, সেই সব যেমন একদিকে তুলে ধরা হবে, পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার কথা, সেই সব কথাই কিন্তু তুলে ধরা হবে। এবং সব শেষে আগামী 1 মার্চ, যেহেতু 29 ফেব্রুয়ারি অবধি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, 1 মার্চ ডুয়ার্সের বানারহাটে প্রকাশ্য জনসভার ডাক দিয়েছেন, এবং আজ শিলিগুড়িতে কথা জানায় INTTUC রাজ্য সভাপতি, এবং তিনি স্পষ্ট ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দেন যে 1 মার্চ যে বানারহাটের জনসভা করা হবে, সেখান থেকে আগামী দিনের তার বক্তব্য আমরা শুনবো। এই বাগানের শ্রমিকদের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামও প্ল্যান করা হয়েছে, যা প্রতিদিন হবে, এবং আমরা মনে করি যে এই কর্মসূচি এই সংকোচ থেকে শুরু করে এলেনবাড়ি পর্যন্ত আমরা ম্যাক্সিমাম বাগান কভার করবার পরিকল্পনা নিয়েছি। সেই পরিকল্পনা নিয়েই কর্মসূচি হচ্ছে, এবং কেন্দ্রীয় সরকারের যে চরম উদাসীনতা চা শিল্প, চা বলয়কে ঘিরে, আগামীকাল থেকে 19 তারিখ থেকে একেবারে 1 মার্চ পর্যন্ত আমাদের এই 12 দিনের কর্মসূচি। 11 দিন হচ্ছে আমরা পদযাত্রা করব, আর তারপর 12তম দিনে এই সমাবেশের মধ্যে দিয়ে আমাদের এই কর্মসূচি শেষ হবে। এবার চলে যাই বীরভূমে। আরও এক বিশ্ববিদ্যালয় পেল বোলপুর। সিউড়ির প্রশাসনিক সভায় ভার্চুয়ালি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভার্চুয়ালি সেই বিশ্ববিদ্যালয় উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। আরও নতুন একটি বিশ্ববিদ্যালয়, কি বলছে বোলপুরবাসী? দেখো, বোলপুরবাসী কার্যত প্রচণ্ড খুশি, কারণ যেখানে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড হেরিটেজ নাম এসছে, ঠিক তার পাশাপাশি বোলপুরে হয়ে গেল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। আজকে বীরভূমের সিউড়িতে একটি প্রশাসনিক বৈঠক ছিল, এবং সেখান থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভার্চুয়ালিভাবে এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছেন, এবং ওই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন প্রাপ্ত বসু, এবং বোলপুরে বেশ কিছু প্রশাসনের আধিকারিকেরা কিন্তু ওই বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত ছিলেন, এবং সেখান থেকেই তারা কিন্তু ভার্চুয়ালি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন, এবং আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু ওই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে দাঁড়িয়ে থেকে উদ্বোধন করেছেন, এবং সেখান থেকেই প্রাপ্ত বসু বেশ কিছু আক্রমণও করেছেন। তিনি বলেছেন তিনি এখন যিনি বিশ্ববিদ্যালয়, রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলি আচার্য রয়েছেন তিনি নিয়োগ করতে দিচ্ছেন না, অধ্যাপক নিয়োগ করতে দিচ্ছেন না। তিনি এটাও আশাবাদী যে যত দ্রুত সম্ভব কিন্তু যে বিশ্ববিদ্যালয় উদ্বোধন হলো সেখানে পঠন পাঠন শুরু হয়ে যাবে, কারণ কোনো জায়গাতে পড়াশোনার যেন আটকায় না, সেইটাই এই বিষয়টাই তিনি তুলে ধরেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ দিয়েছেন প্রাপ্ত বসু। পাশাপাশি বোলপুর শহরের যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন যে বোলপুর শহরকে বা বীরভূমকে আরো এক বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য। বেশ, ধন্যবাদ ইন্দ্রজিৎ। শুরু হয়ে যাওয়ার তো কথা, কিন্তু যদি না নির্দিষ্টটি বাড়ি থেকে বারবার স্ট্যাটিউট অনুমোদন না করা, অধ্যাপক নিয়োগ করতে না পারা, যথেচ্ছাচারভাবে ভাইস চ্যান্সেলর নিয়োগ করে দেওয়া, উচ্চশিক্ষা দপ্তর থেকে এই নতুন আচার্য যেটা করছেন, সেটা এই ঝামেলা না হলে এতদিনে বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয়ে যেত। সিউড়ি
শিলিগুড়ি থেকে 3টি নতুন মেডিকেল কলেজের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ, আরামবাগে প্রফুল্ল চন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল ও বারাসাতেও মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এখান থেকে 3টে নতুন মেডিকেল কলেজ আমরা উদ্বোধন করছি। একটা তমলুকের তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ, একটা আরামবাগে প্রফুল্ল চন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, আর একটা বারাসাতে मेडिकल कॉलेज और अस्पताल। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। খবর কৃষ্ণগঞ্জে আধার কার্ড বাতিল করা হচ্ছে বহু মানুষ, আর যে কারণেই সমস্যায় পড়েছেন তারা। কারণ এই আধার কার্ডের সঙ্গেই তো বিভিন্ন সবকিছুই লিঙ্ক করা থাকে, ব্যাংকের থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প, যে কারণে সমস্যায় পড়েছেন বহু মানুষ। আর আবারও সেই একই যুক্তি, 28-এর এ ধারা, বিদেশি তকমা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। আবারও বহু মানুষের আধার কার্ড বাতিল করা হলো, আর এখনো পর্যন্ত কি বলছে প্রশাসন? তারা এই বিষয়টাতে কোনো পদক্ষেপ করছে কি? দেখো, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নদিয়া কৃষ্ণগঞ্জ ব্লক, এইখানকারই বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ইতিমধ্যে যারা চিঠি পেয়ে গেছেন পোস্ট অফিস মারফত যে তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তবে এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার ফলে কিন্তু তাদের কিন্তু রীতিমতো ঘুম চলে গেছে। কারণ তাদের যেটা অভিযোগ রয়েছে, তারা কি কারণে তাদের আধার কার্ড বাতিল করে তারা একদম জানেনই না। পাশাপাশি ব্যাংকের লেনদেন থেকে শুরু করে রেশন থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি প্রকল্প রয়েছে তার যে কার্যকলাপ সবটাই কিন্তু বন্ধ হয়ে গেছে। ফলে আগামী দিনে তারা কি করবে, কেনই বা তাদের আধার কার্ড বাতিল করা হয়েছে, তার কিন্তু সদুত্তর দিতে পারেনি প্রশাসন। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে তাদের কাছে, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে বা ব্লকের প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে কোনো কিছু জানিয়ে দেওয়া হয়নি। তবে এই আধার কার্ড বাতিল করার পরে কিন্তু তারা দুশ্চিন্তায় পড়েছেন। তবে ইতিমধ্যেই আধার কার্ড বাতিল নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে কৃষ্ণগঞ্জ ব্লকে। কারণ আধার কার্ড বাতিল করার ফলে বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এতে তাদের কোনো সমস্যা তৈরি হবে না। তবে অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু অন্য ভাষা কথা বলছে আধার কার্ড কিন্তু একেবারে অনৈতিকভাবে তাদের আধার কার্ড বাতিল করা হয়েছে। ফলে রাজনৈতিক চাপানোত্তর যাই হোক না কেন, ফলে যাদের আধার কার্ড বাতিল করা হয়েছে তারা কিন্তু রীতিমতো দুশ্চিন্তার মধ্যে রয়েছে। পাশাপাশি তাদের দেখা দেখে কিন্তু বেশ কয়েকটি যারা রীতিমতো দুর্ভোগে পড়েছেন তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনাই। আমাকে তো একটা সংশোধন বিরোধী একটা জিনিস আছে, তাই এটা আমরা উপর নেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়। আমাকে ব্যাংকের গেলে টাকা দিচ্ছে না, এদের ঝোন মজুরি চলছে না, তাহলে আমাকে তো একটা বাঁচার তো একটা রেশনের চাল যখন পাওয়া যাচ্ছে না, আধার কার্ড যখন বাতিল, তাহলে তো সবই বাতিল। বাড়িতে পোস্ট অফিস থেকে একটা চিঠি দিয়ে গেছে, তার চিঠিটা পরে আমি দেখি যে চিঠিটা লেখা আছে ডিঅ্যাক্টিভেটেড, মানে আধার কার্ডটা টোটালি বাতিল। তারপরে এটা নিয়ে আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। বিডিও সাহেব বললো আমাদের কাছে এখনও কোনো খবর আসেনি। আধার কার্ড বাতিল মানে কি, ব্যাংকে গিয়ে সেখানে আধার কার্ড পুরো স্টপ, রেশনে মাল পাবে না। হ্যাঁ, এরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে আছে, বুঝলেন। কেন বাতিল করলো তার উপযুক্ত জবাব অবশ্যই দিতে হবে সরকারকে। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভয়াবহ একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায়। এটা যদি ওই এনআরসির পার্ট হয়ে থাকে, তো এনআরসি নিয়ে আমাদের দলের স্ট্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে সমস্ত মানুষ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন, অর্থাৎ ভোট দিয়েছেন, তারা দেশের নাগরিক, তাদের কোনো ক্ষতি হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলে দিয়েছেন এবং তিনি যেটা বলেন করে দেখান। সুতরাং এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসছে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। তাই ভারত সরকার এদেরকে চিহ্নিত করার জন্য, এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড বাতিলের যে একটা চিঠি আসছে, এদেরকে অতি সত্বরই, এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। আর এবার দেখাবো কাকদ্বীপের ছবি। সেখানে বিধবার জমি ছাড়তে হবে,
ছাড়ার জন্য রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। কাকদ্বীপের বুধাখালীর সীমা বাঁধে জমি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, আর সেই অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। যাকে হুমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ যার জমি দখলের চেষ্টা করা হচ্ছে, তিনি কি বলছেন শুনুন। আমি অসুস্থর জন্য আমার বাবার বাড়িতে আছি, আমার বাবার বাড়িতে দেখভাল করছে, আমার দেখার মতন এখানে কেউ নেই। হ্যাঁ, সেখানে গিয়ে এই তৃণমূলের লোক আর হুমকি দিচ্ছে আমাকে, তুমি 3 দিনের ভিতরে যাবে তো যাও, না হলে আমাদের সই দিয়ে দাও, না হলে তুমি ওখানে গিয়ে বসবাস করতে পারবে না। এখানে ভেরিকেড করা হয়েছে, পতাকা পোতা হয়েছে, তৃণমূলের পতাকা, তৃণমূলের লোক, পার্টির লোক। আমি থাকবো, আমার ছেলে মেয়ে কোথায় থাকবে? এইটুকুনি জায়গা তো আমার এইখানে, আর তো কোথাও নেই আমার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই যে অভিযোগ আমরা শুনলাম, যেখানে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা এই বিষয়ে কিছু বলেছে কি? প্রশাসন তারাই বা কি বলছে? হ্যাঁ দেখো, এই বিষয় নিয়ে যখন আমরা যে তৃণমূল অঞ্চল সভাপতি রয়েছে তার সঙ্গে যখন কথা বলেছিলাম, তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এইরকম কোনো ঘটনার নজির কিন্তু ওই এলাকাতে নেই। যদি এরকম কোনো ঘটনা কেউ ঘটে থাকে তারা তদন্ত করবেন, এবং তার পাশাপাশি এই ঘটনা যখন উচ্চতর তৃণমূলের নেতৃত্বের কাছে গেল, সঙ্গে সঙ্গে যেটা দেখা গেল, প্রশাসন কিন্তু তৎপরতার সঙ্গে গিয়ে ওই বাঁশের যে ব্যারিকেড এবং যে পতাকা লাগানো হয়েছিল সেগুলো সম্পূর্ণ কিন্তু খুলে ফেলা হয়েছে। যেটা অভিযোগ উঠছিল যে ওই বৃদ্ধা, বছর 60 বৃদ্ধা কমলা জানা, তিনি যেটা অভিযোগ করছিলেন, তাকে দীর্ঘদিন ধরে কিন্তু ওই জমিটাকে ছেড়ে দেওয়ার কিন্তু চাপ দেওয়া হতো, এবং তিনি অসুস্থতার কারণে তিনি যখন পাথর প্রতিমার বাপের বাড়িতে ছিলেন, ঠিক সেই সময় রাতের অন্ধকারে স্থানীয় কিছু তৃণমূল নেতা তারা কিন্তু এসে ওই বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয় এবং তাতে ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়। একদমই সেই তারপরেই ওই মহিলা যখন জানতে পারেন, ওই বৃদ্ধা যখন জানতে পারলেন, তখনই কিন্তু তিনি কাকদ্বীপ থানার দ্বারস্থ হলেন। কাকদ্বীপ থানায় তিনি একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার পাশাপাশি এই ঘটনা একেবারে যখন তৃণমূলের উচ্চ নেতৃত্ব কাছে যখন গেল, তারা কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসনিক হস্তক্ষেপ করেছে, এবং এই মুহূর্তে ওই জায়গা কিন্তু ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে এবং ঝান্ডা যে লাগানো হয়েছিল সেগুলো সব খুলে দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সঙ্গে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অনিন্দিতা, একেবারে। আর সেই ঘটনা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অত্যন্ত তীব্র নিন্দা জানাই, এবং প্রশাসনকে কড়াভাবে যাদের নামে ওই ভদ্রমহিলা অভিযোগ করেছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করি, যাতে পুনরায় এই রকম কার্যকলাপ না বুদাখালী অঞ্চলে করতে পারে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনীত স্বরে আবেদন জানাচ্ছি। বুদাখালী অঞ্চলে এরকম কোনো নজির নেই যে কোনো জোর করে কারোর কোনো প্রাপ্ত জায়গা বা চাষ জায়গা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দখল করা হয়েছে, সেরকম কিন্তু আমরা নজির নেই বা এটা আমরা সমর্থন করি না। কিন্তু দলীয়ভাবে সেখানে পতাকা লাগিয়ে অধিগ্রহণ করা, এটা আমাদের পার্টির কিন্তু কোনো নীতির মধ্যে পড়ে না। এই কাজ কারা করেছে, কী ব্যাপারে আমরা তদন্ত করব, এবং নিশ্চিতভাবে আপনার শিওর থাকেন যে আমরা প্রয়োজনীয় রাজনৈতিকভাবে পদক্ষেপও নেব, এবং যাতে গরিব মানুষ তার জায়গা থাকেন সেই ব্যবস্থাও আমরা করব। এবার পশ্চিম মেদিনীপুরের এগরাতে গাছ চুরির খবর দেখাবো। রাতের বেলায় সরকারি জায়গায় গাছ কাটা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে। এগরা 1 নম্বর ব্লকের ছত্রি পঞ্চায়েতের বড় নিহারি গ্রামের ঘটনা। সেখানে বেশ কয়েকটি গাছ কেটে বিক্রি করে দিচ্ছে দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু দাবি করছেন গ্রামবাসীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, সেখানে কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কারা সেই গাছ কাটছে, আর সেক্ষেত্রে পঞ্চায়েত তিনি কিছু বলছেন? দেখো অনিন্দিতা, একেবারে এটা পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের বড় নিহারি গ্রাম, যেখানে 36 গ্রাম পঞ্চায়েতের যে গাছ চুরির ঘটনা কিন্তু দুষ্কৃতীদের উপরে অভিযোগ তুলছে। রাতের অন্ধকারে কে বা কারা এই গাছ কেটে নিয়ে পালিয়ে বিক্রি করছে, আবার কিছু গাছের কাঠের গুঁড়ি তারা গ্রামবাসীরা আটকে রাখে। সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের প্রধান যেটা জানিয়েছেন যে তিনি খবর পেয়ে তার প্রশাসনিক দিক দিয়ে তারা কিন্তু তদন্ত করবে, এবং গ্রামবাসীদের অভিযোগ যে 36 গ্রাম পঞ্চায়েতে লাগানো গাছ প্রায় 6টি আকাশমণি গাছ তারা কে বা কারা
দুষ্কৃতী রাতের অন্ধকারে কেটে নিয়ে পালিয়ে যায়। কয়েকটা গাছের গুঁড়ি পড়েছিল, সেটা তারা আটকে রাখে, সেটা আটকে রেখে পঞ্চায়েতের দ্বারস্থ হয়। সেখানে পঞ্চায়েতের প্রধানের কাছেও তারা অভিযোগ জানায় এবং পঞ্চায়েতের প্রধান যেখানে জানিয়েছেন যে ছত্রিশ গ্রাম পঞ্চায়েতের প্রধান যেখানে যে তারা সরকারিভাবে যেখানে প্রশাসনিক দিক থেকে তারা যে তদন্ত করে দেখবেন যে কে বা কারা গাছ কাটছে। প্রশ্ন হচ্ছে কে বা কারা কাটছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই ছত্রিশ গ্রাম পঞ্চায়েতের বড় নিহারি গ্রামে রাতের অন্ধকারে কে বা কারা গাছ কেটে পাচার করছে। অনিন্দিতা, বেশ, গাছ কেটেছে কারা আমরা স্পটে ছিলাম না, খবর পেয়ে গেছিলাম, যাওয়ার পরে সেই গাছটা আমরা এখানে আটকে রাখি। কার গাছটা? কার গাছটা? আমাদের পঞ্চায়েতে। কোন পঞ্চায়েত? 36 গ্রাম পঞ্চায়েত। গাছগুলো কে কবে কেটেছে সে ব্যাপারে আমি জানি না। আগামীকাল অফিস খুলবে, আধিকারিকগণ আসবেন, তাদের সঙ্গে খোলা পরামর্শ করে কি স্টেপ নেওয়ার আমরা স্টেপ নিব। আমরা বিভিন্ন জায়গায় বেআইনিভাবে বালি চুরির খবর দেখাই, আর কোথাও কোথাও বালি চুরি রুখতে রীতিমতো পুলিশি অভিযান চলে, সেখানে পুলিশ যায়, গিয়ে সেই বালি চুরি আটকে দেয়। তবে এবার আলিপুরদুয়ারে বেআইনি বালি বোঝাই ট্রাক ধরতে গিয়ে বালি মাফিয়াদের রোষের মুখে পড়লেন খোদ পুলিশ। বেআইনি বালি বোঝাই ট্রাক পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে একেবারে পুলিশের গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে, জখমও হয়েছেন পুলিশ অফিসার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। যে ঘটনা ঘটেছে তা একেবারেই বলা যায় যে অন্যরকম, যেখানে পুলিশের গাড়িতে ধাক্কা মারছে এই রকম ভাবে যারা পাচার করছে তারাই। এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এর বিরুদ্ধে? দেখো অনিন্দিতা, একদমই পদক্ষেপ কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে নিয়েছে। আজকে ঊর্ধ্বতন সব পুলিশের যে আধিকারিকরা তারা ঘটনাস্থলে গিয়ে এই ঘটনা তদন্ত শুরু করেছেন এবং শুধু তাই নয়, যে বেআইনি বালি বোঝাই ট্রাক এই পুলিশের গাড়িকে ধাক্কা মেরেছিল সেই গাড়িটিকে আটক করা হয়েছে এবং জেলার পুলিশ সুপার জানিয়েছেন যে অবিলম্বে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু বালি মাফিয়াদের কিন্তু রোষের মুখে পড়েছে এবার খোদ পুলিশ। এই ঘটনা নিয়ে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে, ঘটনার তদন্ত চলছে। বেশ, এবার চলে যাব মালদায়। মালদাতে রেশনে কারচুপি হচ্ছে আর তারই পাশাপাশি নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা, যে কারণে তারা এবার বিক্ষোভে সামিল হয়েছেন। কি অভিযোগ করছেন তারা, একবার তাদের বক্তব্য শুনি। আজ পর্যন্ত আমরা দেখলাম না যে 1 থেকে 8 তারিখের মধ্যেও চাল দেয়। আজকে আমিও নিজে এসেছি, এসে দেখছি তো পোকা লেগে আছে, দুটো ময়লাও আছে ওর মধ্যে এবং কালো কালো সাঁড়াশি লেগে আছে। চাইছি ওর বিরুদ্ধে যে আমরা এই প্রতি মাসে যে আমরা বিরুদ্ধে করে ওর নস্কান করতে করিনি, কিন্তু প্রতি নেক্সট ইয়ার পরে যদি চালটা ভালো নিয়ে আসে এবং সে যেন সচ্ছলভাবে চলে এবং চালাই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সেবক যে অভিযোগ উঠছে সেক্ষেত্রে রেশন ডিলার তিনি কি বলছেন, কতদিন থেকে এভাবে খারাপ জিনিস দেওয়া হচ্ছে তাদের? দেখো, মালদহের মানিকচকের জালালপুরের এই ঘটনা, যেই ছবি আমরা দেখাচ্ছি, স্থানীয় মানুষজন রেশন গ্রাহক তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রেশন ডিলার, তার মায়ের নামে রেশন ডিলারশিপ রয়েছে আর রেশন ডিলারের কাজকর্ম দেখভাল করেন নির্মল সিংহ এই অভিযুক্ত ব্যক্তি। তিনি অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন যে আজকে 2-1 বস্তা চাল খারাপ বেরিয়েছে, তারপরে তিনি বদল করে দেওয়ার জন্য সেই চাল ফেরত পাঠিয়েছেন আর তিনি নাকি সরকারিভাবেই এই রেশনের চাল পাচ্ছেন। কিন্তু স্থানীয় বাসিন্দা বা রেশন গ্রাহকরা বলছেন মাসের পর মাস এই সমস্যা চলছে, যেমন নিম্নমানের চাল তেমনই ওজনে কম আটা, এর পাশাপাশি মাসের 1 থেকে 8 তারিখের মধ্যে যে রেশন দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে অনেক দেরিতে, ফলে অর্থের অভাবে টাকা খরচ হয়ে যাওয়ায় অনেকে মাল তুলতে পারছেন না, এটাও একটা দুর্নীতি। আর এসব নিয়ে সরব হন স্থানীয় বাসিন্দারা, তারা বিক্ষোভ দেখান। গোটা ঘটনা খতিয়ে দেখা হবে বলে ব্লক প্রশাসন আশ্বাস দিয়েছে, কিন্তু স্থানীয় বাসিন্দা গ্রাহক তারা বলছে শুধু আশ্বাস নয়, তারা কার্যকরী পদক্ষেপ দেখতে চান। কারণ দুয়ারে সরকার প্রকল্পই হলো নিশ্চিতভাবে মানুষের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া, শুধু তাই নয় সরকার এই নিম্নমানের। বেশ, এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই রেশন ডিলার, তার কি সাফাই শুনুন। চালটা 1.5 বস্তা ঢেলেছিলাম, 50 টাকা চাল ছিল, তো আমরা বললাম গ্রামের থেকে চেঞ্জ করে দিচ্ছি, অন্য বস্তা ঢালছি। ওরা কোনো মতো ঢালতে দেবে না, বলছে না চাল চেঞ্জ করে নিয়ে আসবে। আমি গাড়ি দিয়ে চাল চেঞ্জ করতে পাঠিয়েছি। আচ্ছা, তো ওদের যে অভিযোগ সেগুলো কি মিথ্যে? ওরাই বলতে পারবে। আচ্ছা, তাহলে এই যে নিম্নমানের চাল কেন? এটা আমাদের তো
সরকারের যেটা মাল পাঠায় সেটাই মাল আমরা ডিস্ট্রিবিউশন করি। আচ্ছা, আপনি মানে নিজে থেকে না? না, পুরুলিয়ায় এবার পুকুর ভরাটের অভিযোগ উঠল। দীর্ঘদিন যেখানে সেখানে সংস্কার না হওয়ায় রীতিমতো কচুরি পানায় ভরে গিয়েছে সেই পুকুর, আর সেই সুযোগেই পুকুর ভরাট চলছে। কি অভিযোগ করছেন সেখানকার গ্রামবাসীরা, শুনুন। যখন আমাদের জন্ম নেই তখন থেকে পুকুর হচ্ছে এখানে, মানে পাড়ার প্রতিবেশী আমার মিউনিসিপ্যালিটির লোক যে এসে বলে গেছে এটা ঢিপটা খাটো, সরকারের লোক এসে যেটা কেটে লেবেল করে ড্রেনটা পরিষ্কার হবে। পুকুর আছে অনেক দিন থেকে, দীর্ঘদিন পুকুর আছে এবং এটা পুকুরটা ব্যবহার হয়নি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, যে পুকুরের ছবি আমরা দেখলাম সেখানে রীতিমতো সংস্কার হয়নি, কচুরিপানায় ভরে গিয়েছে, তবে কারো কোনো পদক্ষেপ করতে পারছে না, এই পুকুর ভরাট রোখা সম্ভব হচ্ছে না। দেখো অনিন্দিতা, এটা পুরুলিয়া শহরের 20 নম্বর ওয়ার্ডের এবং এটাকে একেবারেই 10-এর বাঁধ নামে পরিচিত ছিল একটা সময়। এখন যদিও কচুরিপানায় ঢেকে রয়েছে এবং এই সুযোগ নিয়েই চলছে ভরাট এবং এই জলাশয় ভরাট নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ তুলছে তৃণমূলের পরিচালিত একেবারেই পুরুলিয়া পৌরসভার বিরুদ্ধে। অভিযোগ উঠছে যে তারা একেবারেই নিকাশি ব্যবস্থার নামে পুকুর একেবারেই জলাশয় ভরাট করছে। অন্যদিকে পাল্টা অভিযোগ একেবারেই স্থানীয় কাউন্সিলর সমীরণ রায়, তিনি জানিয়েছেন যে সেখানে একটি নির্মীয়মান পার্টি অফিস হচ্ছে বিজেপির এবং সেই পার্টি অফিসের যত আবর্জনা ফেলা হচ্ছে সেই পুকুরে। ফলে অভিযোগ, পাল্টা অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দা যারা, তারা পরিষ্কার বলছে যে একটা সময় এটা জলাশয় ছিল, মানুষ ব্যবহার করত, 10-এর বাঁধ নামে পরিচিত ছিল এবং সেটা দিনে দিনে এইভাবেই আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এখন একেবারেই কচুরিপানায় ভরে রয়েছে এবং তাতেই সুযোগ নিয়ে ভরাট চলছে, জলাশয় ভরাট চলছে। এবং একদিকে যেমন অভিযোগ উঠছে তৃণমূলের পরিচালিত একেবারে পৌরসভার বিরুদ্ধে, অন্যদিকে বিজেপির বিরুদ্ধেও অভিযোগ উঠছে। ফলে অভিযোগ হচ্ছে, পাল্টা অভিযোগ হচ্ছে, কিন্তু জলাশয় ভরাট কবে বন্ধ হবে সাধারণ মানুষ সেদিকেই চেয়ে রয়েছে। পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে জলাশয় ভরাট চলছে, পুকুর ভরাট চলছে, তা নিয়ে বেশ কিছু চলছে, কিন্তু এদিকে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ জানে যে এই পুকুর ভরাট আর নিজেদের আত্মীয়দের পকেট ভরাট করার দায়িত্বটা কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দলেরই। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাজ করে না, আর ভারতীয় জনতা পার্টি কোনো দখলদারি জায়গায় গিয়ে নিয়ে পার্টি অফিস বানায় না। এবং সাথে সাথে ওখানে কেউ যদি দেখাতে পারে যে আমাদের কোনো আবর্জনা, কারণ আমাদের যা কাজ হচ্ছে আমাদের নিজেদের বাউন্ডারির ভিতরে হচ্ছে, আবর্জনা যা আছে বাউন্ডারির মধ্যেই আছে। এটা তথাকথিত অল ইন্ডিয়া পার্টির একটা পার্টি অফিসও তৈরি হচ্ছে, নির্মীয়মান পার্টি অফিস হচ্ছে। তারাই তো, আমার কাছে তো এমন অভিযোগ আসছে, তারাই আশপাশের জলাভূমিটা ভরাট করছে। বলে আমরা যেটা করছি পৌরসভা থেকে শেষটা এলাকাবাসীর সার্বিক স্বার্থে, সেখানে অবৈজ্ঞানিক ড্রেনেজ সিস্টেমটাই ঠিক করার জন্য করছি এবং এলাকাবাসীর যাতে কোনো দূষণের হাত থেকে, ডেঙ্গুর হাত থেকে, পরিবেশ দূষণের হাত থেকে মুক্ত হয় তার জন্য চেষ্টা করছি। এবার চলে যাব বাঁকুড়ায়। বাঁকুড়ার রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ। বাঁকুড়ার সিপিআইএম নেতৃত্ব সেই বিক্ষোভ দেখিয়েছে। আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে চলল লাগাতার বিক্ষোভ আন্দোলন। দেখছেন সেই ছবি, বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম, সেখানেই বিক্ষোভ করেন সবাই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, এই যে বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে, ঠিক কি অভিযোগ উঠছে? রাস্তার কেমন খারাপ অবস্থা? দেখো অনিন্দিত, বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া থেকে মেটালি হয়ে যে দুর্গাপুর শিল্পাঞ্চলে যাওয়ার রাস্তা, এই 8 কিলোমিটার রাস্তা সম্প্রতিকালে একেবারে খারাপ হয়ে গেছে, রফাদফা হয়েছে। সম্প্রতিকালে পাইপ লাইন বসানো হয়েছে এই রাস্তার পাশ দিয়ে এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তর যে পাইপ লাইন বসিয়েছে তারপর কিন্তু সেই পাইপ লাইন খোঁড়া অংশে ছাই ঢাকা দিয়ে চলে যায় এবং তারপরেই জল হয়েছে, বৃষ্টির জলে সেই পাইপ লাইনের যে ছাই ছিল সেই ছাই ধুয়ে যেতে এবং তারপরেই কঙ্কালসার চেহারা বেরিয়ে এসছে এবং সেই কারণেই মানুষজন প্রায়শই যাতায়াত করতে হয়। মালিয়াড়া, দুর্লভপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন দুর্গাপুর শিল্পাঞ্চলে যায়, সেখানে কর্মীরা, বহুত কর্মী আছে সেখানে বাঁকুড়ার, তারা যাতায়াত করে এই রাস্তা ধরে। 8 কিলোমিটার রাস্তা কিন্তু একেবারেই খারাপ অবস্থা এবং প্রায় দিনই এবং অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই কারণেই বামেদের পক্ষ থেকে এই আন্দোলন করা হয়েছে। তারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, পরে পুলিশ বাধা দিয়েছে। তাদের যেটা দাবি, যে 17 তারিখ পর্যন্ত দাবি দেওয়া হয়েছিল যে রাস্তা প্রশাসনের তরফ থেকে সারিয়ে দেওয়া হবে এবং সেই দিন কালকেই পেরিয়ে গেছে এবং সেই কারণেই তারা আজ সকাল থেকেই আন্দোলন করেছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই ঘটনাকে কটাক্ষ করেছে যে নোংরা রাজনীতি করছে বাম এবং সেই কারণেই এই ধরনের একটা আন্দোলন।
চন্দ্রকোনায় ব্রিজ তৈরির কাজ শুরু হতে না হতেই সেখানে বন্ধ হয়ে গেল এবং এখানে শিলাবতী নদীর ওপর কংক্রিটের ব্রিজের দাবিও উঠেছিল বহুদিন থেকেই, কারণ সেখানে প্রচুর মানুষ যাতায়াত করেন আর সেখানে যেহেতু সাঁকো ছিল যে কারণে সেখানে একটা কংক্রিটের ব্রিজ হোক এমনটা দাবি ছিল বহুদিন থেকেই। যদিও বা সেই কাজ শুরু হলো কিন্তু সেই কাজ হতে না হতেই বন্ধ হয়ে গেল। কেন? আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, যে কাজ এতদিন পর শেষ পর্যন্ত শুরু হলো, প্রশাসন টাকা বরাদ্দ করলো, কিন্তু হঠাৎ করে সেই কাজ বন্ধ হয়ে গেল কেন? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে ঠিকাদারি সংস্থা ওয়ার্ক অর্ডার ঝুলিয়ে রাখছে না, এই দাবি তুলেন এলাকার মানুষ। তাদের দাবি যে কাজ কি হচ্ছে সেই ওয়ার্ক অর্ডার সামনে রাখতে হবে, যার ফলে তারা নজরদারি করতে পারে যে ঠিকমতো কাজ হচ্ছে কি না। এবং তাদের দাবি যে তারা জানতে পেরেছে যে এই যে পিলারগুলি তৈরি হচ্ছে তার জন্য যে খাঁচা বাঁধা হয়েছে তাতে রড পর্যাপ্ত দেওয়া হচ্ছে না, অর্থাৎ ওয়ার্ক অর্ডার অনুযায়ী রড দেওয়া হচ্ছে না। যেখানে 20টি রড দেওয়ার কথা ছিল সেখানে দেখা যাচ্ছে যে 17, 18, কোথাও 20টির এরকম রড দেওয়া হচ্ছে। তার ফলেই তারা অভিযোগ তুলেন যে কাজ ঠিকঠাক হচ্ছে না। শুধু তাই নয়, সিমেন্টের ভাগও কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেন গ্রামের মানুষ। তারা বিক্ষোভ দেখান এবং ব্রিজ তৈরির কাজ বন্ধ করে দেন। এখানে জানিয়ে রাখি যে প্রায় 16 লক্ষ 15 লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছিল ঠিকাদারি সংস্থা এবং পূর্ত দপ্তর সেই কাজ দেখভালের দায়িত্ব ছিল। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হলাঘাটে যে শিলাবতী নদীর উপর এই সেতু নির্মাণের কাজ ঘিরেই চরম অশান্তি শুরু করেন এলাকার মানুষ। তাদের দাবি যে দীর্ঘদিনের ফসল এই ব্রিজ, তারা দাবি করছেন কাজ ঠিকঠাক ভাবে হয়। আর এবার চলে যাব ধূপগুড়িতে। ধূপগুড়িতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করছে, আর সেই রাস্তা তৈরি নিয়ে ক্ষোভ স্থানীয়দের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। রকি, যে বিক্ষোভ দেখছি আমরা যে রাস্তা নিম্নমানের হচ্ছে, কিন্তু কাদের বিরুদ্ধে সে অভিযোগ উঠছে, ঠিক কি হয়েছে? অনিন্দিতা, পথশ্রী প্রকল্পের কাজ চলছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত গাদুং 2 নং গ্রাম পঞ্চায়েতের সাহেবটারি এলাকায়। সেখানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে 3 কিলোমিটার রাস্তা 1,36 লক্ষ টাকা ব্যয় করে কিন্তু কাজ শুরু হয়েছে। বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থা যে রয়েছে তারা নিয়ম বহির্ভূতভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে সেখানে কাজ করছে বলে অভিযোগ করে গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই রকমের কাজ চলছিল এবং সেখানে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানায়। এমনকি ঠিকাদারি সংস্থার কর্মীর কাছে যখন শিডিউল জানতে চায় সেক্ষেত্রে কিন্তু ঠিকাদারি সংস্থার কর্মীরা দুর্ব্যবহার করে গ্রামবাসীর সাথে, এমনটা কিন্তু অভিযোগ। এরপর কিন্তু গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে, কারণ তাদের অভিযোগ যে যেখানে কাজ চলছে সেই রাস্তা 3 লেয়ারের কাজ হওয়ার কথা, সেখানে 1 লেয়ারের কাজ করার পর তার উপরে ধুলোর উপরেই কিন্তু পিচের চাদর বসানো হচ্ছে, যার ফলে কিন্তু 1 বছর যেতে না যেতে সেই রাস্তা খারাপ হয়ে যাবে বলে দাবি করেছে এলাকার বাসিন্দারা। এবং এরপর কিন্তু রীতিমতো ঠিকাদারি সংস্থার কর্মীকে বিক্ষোভ দেখান এবং কাজ বন্ধ করে দেন। তারা দাবি জানিয়েছে প্রশাসন যেন এই বিষয়ে নজর দেয় এবং সঠিক নিয়ম মেনে যেন এই কাজ করা হয়, না হলে তারা কাজ করতে দেবে না এলাকায়। ধন্যবাদ রকি। 8 বছরের ছোট্ট শিশু শ্রেয়াংশু, তাকে রীতিমতো বাড়িতে ঢুকে কুপিয়ে ছুরি দিয়ে খুন করা হয়েছে। আর সেই ছোট্ট শিশুর মৃত্যুতে এবার দোষীদের শাস্তির দাবি হচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস লেখা পোস্টার নিয়ে মৌন মিছিল হয়। কোন্নগরের আদর্শনগর এলাকার বাসিন্দাদের মৌন মিছিল। দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি করছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রানা। রানা, ঘটনার 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কি কি আপডেট পাচ্ছি? হ্যাঁ দেখো তো অনিন্দিতা, ঘটনার 48 ঘন্টা না বলতে পারো 50 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোন্নগরের ছাত্র খুনের ঘটনায় কিন্তু কোনো অভিযুক্ত ধরা পড়েনি। পাশাপাশি পুলিশ কিন্তু কোনো ক্লু দিতে পারেনি যে এই যে কে বা কারা এই যে নৃশংসতম একটা বিরলতম একটা কিন্তু নৃশংস খুনের ঘটনা, যেটা কোন্নগরের শ্রেয়াংশু
শর্মাকে মানে করা হয়েছে, এই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে আজকে কোন্নগর আদর্শ নগরের মানে যারা সব এলাকার নাগরিক, মহিলা, পুরুষ সকলেই কিন্তু তারা রীতিমতো মানে মোমবাতি জ্বালিয়ে মানে তারা একটা মৌন মিছিল করে। তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ ঘটনার প্রায় 50 ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কোনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে যেমন একটা এলাকায় আতঙ্ক রয়েছে যে একটা ঘরে ঢুকে একটা মানে ছাত্রকে খুন করলো, সেখানে এখনো 50 ঘন্টা পেরিয়ে গেল, পুলিশ কিন্তু দোষীদের গ্রেফতার করা হয়নি, এ নিয়ে সরব হয়েছেন সেখানকার মানুষজন। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, জিমন্যাস্টিকের ফিগ অ্যাপারেটাস বিশ্বকাপে পদক জিতলেন পশ্চিম মেদিনীপুরের প্রণতি নায়েক। ব্রোঞ্জ জিতে দেশের নাম তিনি উজ্জ্বল করেছেন। মেদিনীপুরের প্রণতি, তিনি নাম উজ্জ্বল করেছেন দেশের। তাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্যারিস অলিম্পিকে জয় বাংলার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, রীতিমতো দেশের নাম তো তিনি উজ্জ্বল করলেন, তার পরিবার কতটা খুশি, কি বলছেন তারা? দেখো, ইতিমধ্যেই তার পরিবারে যথেষ্ট খুশি। এলাকার বিধায়ক যেমন মুখ্যমন্ত্রী প্রণতিকে শুভেচ্ছা জানিয়েছে, এইভাবে এলাকার বিধায়কও জানিয়েছে। ফিগ অ্যাপারেটাস ওয়ার্ল্ড কাপ, যেটা মহিলাদের ভোল্ট, সেখানে কিন্তু প্রণতি, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রণতি অংশগ্রহণ করেছিল এবং সেখানে তিনি তৃতীয় হয়েছেন। তার পয়েন্ট হচ্ছে 13.616 এবং সেখানে তৃতীয় হয়েছে। এবং মিশরের যে কায়রোতে যে চলছিল এটা, সেখানে কিন্তু তৃতীয় হওয়ার খবর এই রাজ্যে এসে পৌঁছয়, দেশে এসে পৌঁছয়। তারপরেই কিন্তু খুশির হাওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে প্রণতিকে শুভেচ্ছা জানিয়েছে, পিংলার বিধায়ক শুভেচ্ছা জানিয়েছে এবং এই খবর তার বাড়িতে পৌঁছতে কিন্তু যথেষ্ট খুশির হাওয়া। কিন্তু যেহেতু প্যারিসে আরও পরপর তাকে 3টি খেলায় অংশগ্রহণ করতে হবে এবং তারপরে প্যারিসের যে ন্যাশনাল গেম, সেখানে সে অংশগ্রহণ করতে পারবে, এমনটাই আমরা খবর পাচ্ছি। এখনো পর্যন্ত সে বিদেশেই রয়েছে। অনিন্দিতা, চীনা মাঞ্জায় আহত হলো এবার বাজ পাখি, আর তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করলো সোদপুরের একটি ক্লাব। সোদপুর মতিনগর ক্লাবের ছাদে চীনা মাঞ্জায় আহত হয় একটি বাজ পাখি। তারাই সেই পাখিটিকে উদ্ধার করে তার চিকিৎসা করেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুবীর। সুবীর, ঠিক কি ঘটেছিল এখনো পর্যন্ত? সেই পাখিটি কেমন, সুস্থ রয়েছে পাখিটি? দেখো, সরস্বতী পুজো কেটে গিয়েছে এবং তারপরেও যে কচিকাচাদের যে ঘুড়ির যে নেশা, এবং সবচেয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই যে প্লাস্টিকের মাঞ্জা সুতো, সেটাই কিন্তু মরণ ফাঁদ। অর্থাৎ এর মাঞ্জা সুতোতে কিন্তু মানুষের প্রাণ গিয়েছে, পশু পাখিরও প্রাণ গিয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, সোদপুর মতিনগর ক্লাবের ছাদে মোবাইল টাওয়ারে কিন্তু এই বিরল প্রজাতির বাজ পাখিটি বসেছিল এবং সেই সময় ঘুড়ির যে প্লাস্টিকের মাঞ্জা সুতো, তাতে কিন্তু সে আহত হয় এবং তার পাখনা কেটে যায়। তারপরে কিন্তু সে ছাদ থেকে নিচে পড়ে যায় এবং তারপরে কিন্তু মানবিকতার নজির দেখা গেল। এই যে মতিনগর ক্লাব, সেই মতিনগর ক্লাবের যারা সদস্য রয়েছেন, তারা কিন্তু সেই বাজ পাখিটিকে নিয়ে তাদের ক্লাব ঘরে রেখে তাকে ওষুধ জল দিয়ে সুস্থতা করে আজকে সকালবেলা কিন্তু ব্যারাকপুরের বন দপ্তরের আধিকারিকদের ফোন করে তাদের হাতে তুলে দিলেন। এবং পাশাপাশি যে এই যে মাঞ্জা, প্লাস্টিকের যে মাঞ্জা সুতো, প্রশাসনকে তারা অনুরোধ জানিয়েছেন যাতে এই মাঞ্জা সুতো অবিলম্বে বন্ধ করা হয়, যাতে এই যে পশু পাখি যে প্রাণ যাচ্ছে, এতে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যাতে এইভাবে কোনো প্রাণ না যায়, কেউ আহত না হন, সেই জন্যই কিন্তু তারা প্রশাসনের কাছে এই অনুরোধ জানিয়েছেন। বেশ, ধন্যবাদ। এবার যে খবর দেখাবো আপনাদের, বিরল প্রজাতির ঢোলের দেখা মিলল বক্সার জঙ্গলে এবং সেই ঢোল বনকুকুর নামেও কিন্তু পরিচিত এই প্রাণীটি। বন দপ্তরের পাতা ক্যামেরায় ধরা পড়েছে সেই বনকুকুরের ছবি। সেই ছবি দেখে রীতিমতো খুশি হয়েছে বন দপ্তর। এই বিরল এই জন্তু, তার দেখা মেলাতেই খুশি রয়েছে বন দপ্তর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। বিস্তারিত বলবে রাজকুমার। দেখো, এই যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে যে ঢোল, সেটাকে অনেকে ওয়াইল্ড ডগ নামে পরিচিত এবং ওয়াইল্ড ডগ নামে চেনে। প্রচন্ড হিংস্র, কথায় আছে যে বাঘের থেকেও বেশি হিংস্র এই মাংসাশী প্রাণী ওয়াইল্ড ডগ। একবারে দুটো ওয়াইল্ড ডগ, যাকে ঢোল বলা হয়, এই ছবি কিন্তু বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। এই ছবি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়েছে এবং বন দপ্তর দাবি করেছে যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে জীববৈচিত্র্য,
এবং এখানে বন্য প্রাণীদের যে থাকার পরিবেশ তা অত্যন্ত ভালো, সেই কারণেই এই ছবি ধরা পড়েছে। বেশ, বিরল প্রজাতির সেই বন কুকুরের হদিশ মিলল বক্সায়। বিরল প্রজাতির সেই ঢোল দেখে রীতিমতো খুশি হয়েছে বন দফতর, আর বন দফতরের পাতা ক্যামেরাতে ধরা পড়েছে সেই ছবি। দুয়ারে রিপোর্টার এই 1 ঘন্টায় জেলার সমস্ত খবর, বিভিন্ন অভিযোগ, মানুষের দুর্ভোগ তুলে ধরলাম 1 ঘন্টায় দুয়ারে রিপোর্টারে। আর এবার ঠিক রাত 9টায় নিউজ রুম লাইভ নিয়ে সঙ্গে থাকছে তমশ্রী।